আমি শেষ বক্তা দেবশ্রীর কাছে আসবো। দেবশ্রী, সেই 1946 আমি ফিরে যাই যেখান থেকে শুরু করেছিলাম বারবার করে, যে কোন অজানা কারণে অনেকগুলো বিষয় চলে এলো এখানে। নিঃসন্দেহে রাজনীতির সবথেকে বড় ভূমিকা, রাজনৈতিক স্বার্থ, ভবিষ্যৎ দেখা, কিভাবে কারা কোন কোন জায়গায় রাজত্ব করবে, কতখানি ক্ষমতা দখল করে বসে থাকবে, তার জন্য সুন্দর সুচারুভাবে ইতিহাসগুলোকে বদলে দেওয়া হলো এবং ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হলো। আজ যখনই কোনো না কোনো ফর্মে, তা হচ্ছে কেউ বলছেন, বক্তব্য রাখছেন, কারোর নামে ফাউন্ডেশন তৈরি হচ্ছে, কারোর নাম নিয়ে আলোচনা চলছে, বা কোনো সিনেমা তৈরি হচ্ছে, নতুন করে গল্প আসছে, সঙ্গে সঙ্গে যেন সেই মনে হচ্ছে যেন কেউ ক্ষত খুঁড়ে দিল, এমন করে সবাই ঝাঁপিয়ে পড়ছে। কি এমন ছিল ইতিহাসের মধ্যে, কি এমন ছিল 46-এর নোয়াখালীতে, কি এমন ছিল 46-এর কলকাতায়, যেটাকে লুকোনোর জন্য এত ব্যস্ত হয়ে গেছে একটা রাজনৈতিক দল, বেশ কিছু রাজনৈতিক নেতারা, তারা ঝাঁপিয়ে পড়ে এটাকে পুরো ধামাচাপা দিয়ে একদম দায়িত্ব সহকারে এটার কবরে পাঠিয়ে দিয়েছিলেন। এটা স্বর্ণালী, 1946 সালটা শুধুমাত্র ভারতবর্ষ না, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, এবং বর্তমান সময়েও আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সেই ভিত্তি কিন্তু মানে সেই রুটটা কিন্তু শুরু হয়েছিল 1946 থেকেই। এবং সেই সময় এই সালটা এতটাই গুরুত্বপূর্ণ যে এমন কিছু ঘটনা সে সময় ঘটানো হয়েছিল, যে ঘটনাগুলো যদি জনসমক্ষে চলে আসে সেটা পরবর্তীকালে সমস্যা হতে পারে, এবং যারা হচ্ছে সুবিধাভোগী লোক তাদের ক্ষেত্রে সেটা সমস্যা হতে পারে। তাই জন্য এই ইতিহাসটাকে লুকিয়ে রাখা হয়। তুমি বারবার করে কমিউনিস্ট পার্টির কথা বলছো, নোয়াখালীর প্রসঙ্গ টানছো। এবার আমি হিন্দু মুসলিম ব্যাপারটা একে একটু সরিয়ে রেখে বলছি। নোয়াখালীতে এত পেট্রোলকে পাঠিয়েছিল, গরিব চাষাভুষো মানুষ, গরিব যারা হচ্ছে মাঝি সম্প্রদায়, তাদের কাছে তো এত পেট্রোল সংগ্রহ করার মতন তো টাকা পয়সা ছিল না। এত অস্ত্র কোথা থেকে আসলো? যেভাবে বাড়ি পোড়ানো হয়েছিল, যেভাবে ধর্ষণ করা হয়েছিল, এত অস্ত্র কোথায়? রাত্রের বেলা কারা এসে এদের ট্রেনিং দিত এবং এদের মগজ ধোলাই করতো? এই হলো একটা দিক। এবার আমি নোয়াখালী, যেটা হচ্ছে নোয়াখালীর আগে একটু আসছি, আমি 1946-এর কলকাতায় আসছি, ডাইরেক্ট অ্যাকশন ডে কথায় আসছি। আমি 14 দিন আগেকার কথা বলছি। সেই সময়ও কিন্তু এই বিশেষ দলটি, যার কথা বারবার করে উঠছে, এরা কিন্তু প্রচুর পরিমাণে মিটিং করেছিল কলকাতা শহরের মধ্যে, এবং যাকে ছাড়ানোর জন্য আমাদের মিসেস গান্ধী এতজন ভারতীয় সেনাকে মানে বলিদান দিয়েছিলেন, যাদেরকে আর দেশে ফেরানো হয়নি। উনি পড়াশোনা করতেন কলকাতায়, ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেলে থাকতেন। তিনি একজন ছাত্র নেতা ছিলেন, উনিও কিন্তু এই দলটার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এখানে ওই কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমানের কথা বলছেন, এবং কমিউনিস্ট পার্টির এর মধ্যে এরা প্রচুর মিটিং করেছিল সে সময়। 14 দিন আগের থেকে, যেমন নোয়াখালী লেখার সময় আমি দেখেছিলাম যে বদলি করা হচ্ছিল, সরকারি অফিসারদের বদলি করা হচ্ছিল, থানার ওসিদের বদলি করা হচ্ছিল। সেম জিনিস কলকাতাতেও হয়েছিল। সে সময় কলকাতার বড় বড় থানা থেকে সমস্ত হিন্দু মানে বড় বড় অফিসারদের বদলি করে দেওয়া হয়েছিল, সমস্ত সরকারি আমলাদের বদলি করে দেওয়া হয়েছে, দিয়ে জায়গাটাকে পুরো ক্লিন করে দেওয়া হয়েছিল, ক্লিন করে ক্ষেত্র তৈরি করলো। এবং মানে ফায়ার ব্রিগেড যারা ছিল তাদের কাছেও নির্দেশ ছিল যে কোনো রকমভাবে স্টেপ নেওয়া যাবে না কোথা থেকে যদি কোনো খবর আসে। এইভাবে ক্ষেত্র প্রস্তুত হলো, এবং জিন্না বলেছিল যে পাকিস্তান হবে, এবং পাকিস্তানের তাজ হবে কলকাতা। ঠিক আছে, পাকিস্তানের তাজ হবে কলকাতা। এবার পাকিস্তানকে কলকাতাকে তাজ করতে গেলে কি করতে হবে? হিন্দু শূন্য করতে হবে। যে এই জিনিস স্টেপ বাই স্টেপ এগোতে শুরু করলো, পরে নোয়াখালীতে সেটা গেল। যদি আতঙ্কের পরিবেশ, সন্ত্রাস না তৈরি করা যায়, তাহলে মানুষ সহজে নিজের জায়গা ছাড়বে না, এবং সহজে কলকাতাটা পুরো পাকিস্তানে নিয়ে যাওয়া যাবে না। আতঙ্ক শুধু না, আমার নিজের পরিবারের একটি ছেলে আছে, কলকাতায় পড়তো, আমরা তো পূর্ববঙ্গে হোস্টেলে থাকতো। ওর এক বন্ধুর খোঁজে বেরিয়েছিল, ওর হাতটা কেটে দিয়েছিল, পুরো হাতটা সারা জীবন একটা হাত নিয়েও কাটিয়েছিল। এরকম ঘটনা বহু আছে। এবার আমি আসল পয়েন্টে এবার আসি। এবার শুরু হয়েছিল, এবার দেখো, গোপাল পাঠা, যার নাম পাঠা কথাটা না, পাঠা কথাটা অ্যাকচুয়ালি উনি ব্যায়ামবীর ছিলেন, এবং সেই সূত্রে বলা হয় পাঠা, ওই থেকে গোপাল পাঠা এসেছে। এবং আরেকটি কথা বলছি, সেই সময় টানা দাঙ্গা চলেছিল কলকাতায় এক পক্ষের থেকে বাড়িতে। প্রথম হচ্ছে চারতারা চিহ্ন, দোকানে, সমস্ত বাড়িতে, যেমন যেটা নাৎসি জার্মানিতে আমরা দেখেছিলাম, কাগজ বিলি, সমস্ত কিছু সে সময় চলেছিল, সমস্ত একতরফা হতে থাকে। এবার শুরু হয় মার খাওয়া, হিন্দুরা কিছু করার নেই। তখন একটা স্টেপ নিয়েছিল, কলকাতায় থাকেন, আমি নাম করছি না, বিখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক, উনি ভদ্রলোকের বাবা তখন কলকাতার ড্রাইভার ছিলেন। তখন ওরা বললেন যে আমাদেরকে এক হতে হবে, কিছু করার নেই।
সেই সময় বিজয় সিং নাহার বলেন একজন ভদ্রলোক ছিলেন, যে ইচ্ছে করে নামগুলোকে সরিয়ে শুধুমাত্র গোপালবাবুর নাম তো আনলে চলবে না, অনেক নাম আছে। বিজয় সিং নাহার, কালীপদ মুখোপাধ্যায়, বিবি গাঙ্গুলি, এদের নাম আনতে হবে। বিজয় সিং নাহারের বাড়িতে মিটিং হয় এবং মিটিং হয়ে কলকাতাকে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, ভাগ করে দেওয়া হয় এবং এক একটা জায়গার দায়িত্ব এক একজনকে দেওয়া হয়। সেই সময় লাকুটিয়ার জমিদার শ্রী PL রায়, ওনার নামটা কিন্তু করতে হবে, PL রায় ছিলেন পূর্ব রেলওয়ের প্রথম ভারতীয় জেনারেল ম্যানেজার ছিলেন। উনি কিন্তু সেসব 5000 হিন্দুকে নিজের বাড়িতে স্থান দিয়েছিলেন, ঠিক আছে। এবার কলকাতা অঞ্চলে গোপাল পাঠা ছাড়াও যারা ছিলেন তারা ছিল, কাশীপুর অঞ্চলে ছিলেন প্রফুল্লকান্তি ঘোষ, শোভাবাজারে ছিলেন রণজিৎ সাহা, শ্যামপুকুরে ছিলেন মলয় সরকার, বাগবাজারে সুখদেহ সাহা, উল্টোডাঙ্গায় ছিলেন নবজ্যোতি বর্ধন, মানিকতলায় ছিলেন কাজল মুখার্জি, বটতলায় গুরুপদ নন্দী, জোড়াবাগানে ঋষিকেশ চৌধুরী, চিতপুরে নেপাল রায়, আরমা স্ট্রিটে ছিলেন কালী মুখার্জি, এন্টালি ছিলেন আশুতোষ ঘোষ, কালীঘাটে ছিলেন মলয় ব্যানার্জি, ঠিক আছে। এদের নাম মানুষ অবদান একসঙ্গে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং মানে পাল্টা জবাব দেওয়ার মতো, অ্যাটলিস্ট আটকানোর মতো এই সন্ত্রাসকে, সেই নারকীয়তাকে, তবে গিয়ে আমরা রয়েছি এখানে। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।